করোনা সংক্রমণ বাড়লেও বেপরোয়া সাধারণ মানুষ ভ্রমণেই ডেকে এনেছে সর্বনাশ। বুধবার 25 জনের মৃত্যু, শনাক্ত ৩,৫০০-এর বেশি। শান্তিপূর্ণ আঞ্চলিক পরিবেশ তৈরিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিস্তা ইস্যুতে দিল্লিকে চাপে রেখেছে ঢাকা। এবং মোদীকে স্বাগত জানাতে প্রস্তুত গোপালগঞ্জের মতুয়া সম্প্রদায়, সেজেছে ঠাকুর বাড়ি। পশ্চিমবঙ্গে মতুয়াদের ভোট ব্যাংক দখলের উদ্দেশ্য, দাবি তৃণমূল সমর্থকদের। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শাইলা রহমান ইমা। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগী ও মৃত্যুর সংখ্যা। নতুন করে বুধবার মারা গেছেন আরও 25 জন। হাসপাতালগুলোতে বেড়েই চলেছে রোগীর চাপ। আর পর্যাপ্ত আইসিইউ না থাকায় মুমূর্ষু রোগীদের নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছেন স্বজনরা। যদিও আপাতত লকডাউনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বেপরোয়াভাবে সাধারণ মানুষের ঘোরাফেরাই নতুন করে সর্বনাশ ডেকে এনেছে। গেল ৩-৪ মাস ধরে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি না মেনে এভাবে লাখ লাখ পর্যটকের ভিড় দেখা যায়, যা অব্যাহত রয়েছে এখনো। আর এর প্রভাব পড়তে শুরু করেছে দেশের করোনা হাসপাতালগুলোতে, যেখানে আইসিইউর পাশাপাশি পাওয়া যাচ্ছে না করোনা চিকিৎসায় সাধারণ সিটও। বুধবার রাজধানীর করোনা বিশেষায়িত হাসপাতালগুলো ঘুরে দেখা যায়, একদিকে যেমন পরীক্ষা করতে আসা রোগীর সংখ্যা বেড়েছে, তেমনি অনেক হাসপাতালেই আইসিইউ না পেয়ে এভাবে অ্যাম্বুলেন্সের পাশে অক্সিজেন লাগিয়ে চিকিৎসা নিচ্ছে। এখানে আইসিইউ ফাঁকানে বিপদে মহা বিপদে পড়ে গেছে। আমরা এখন পেশেন্টদের নিয়ে হিমশিম খাচ্ছি, কোথায় যাব কোথায় না। আইসিইউর বেড তো কম, সেক্ষেত্রে আমরা আইসিইউ রোগীগুলা ভর্তি নিতে পারি না। দিনে 10 জন রোগী ফিরে যায়। ইনডোরে দেখা যায় আগে আমরা কালেকশন করতাম ডেইলি 8-10টা, এখন কালেকশন হয় সেখানে 40-50। আর আউটডোর আগে ছিল টোটাল 60-70-80, এখন 120-130 এরকম। তথ্য বলছে ধারণ ক্ষমতার চেয়ে অনেক হাসপাতালেই এখন রোগীর সংখ্যা বেশি। হাসপাতালগুলো জানায়, এমন চলতে থাকলে সপ্তাহখানেক পর পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। আশঙ্কার জায়গা যেটা, যে এবার রোগীর অবস্থাটা আগের চাইতে বেশি খারাপ, যেহেতু জমা হচ্ছে গ্র্যাজুয়ালি খারাপ পেশেন্ট, সুতরাং যত দিন যাবে আস্তে আস্তে আগামীতে এই আশঙ্কাটা বাড়তে থাকবে। এদিকে দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, যারা বিভিন্ন স্থানে বেড়াতে গিয়েছেন তারাই করোনায় বেশি আক্রান্ত হচ্ছেন। জানতে পেরেছি যে তারা বেশিরভাগ কক্সবাজারে বেড়াতে গেছিল, নাহলে বান্দরবানে গিয়েছিল, নাহলে কুয়াকাটায় গিয়েছিল, নাহলে অন্য কোনো ভেন্যুতে গিয়েছিল। সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত যখন হয় তখন আপনাদেরকে আমরা জানিয়ে দিব, আপনারা জানবেন। এই লকডাউনের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় পদক্ষেপ নেয় না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভুলে গেলে চলবে না, বিশ্বে এখনো মহামারী বিদ্যমান। যে কোনো সময় এটা বেড়ে যেতে পারে। পৃথিবীর বহু দেশে এটা দেখা গেছে। যখনই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে একটু ঢিলেঢালা ভাব এসছে, মনে রাখতে হবে যে একটি মহামারী প্রবলভাবে সারা পৃথিবীতে এখনো বিদ্যমান। পৃথিবীর বহু দেশে এখনো লকডাউন কার্যকর আছে। পৃথিবীর বহু দেশে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় নতুন করে আরও ৩,৫৬৭ জন কোভিড-19 রোগী শনাক্ত হয়েছে, যা গত 9 মাসের মধ্যে সর্বোচ্চ। আর নতুন করে মারা গেছে আরও 25 জন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। গত 9 মাসের রেকর্ড ছাড়িয়ে চট্টগ্রামেও একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন 269 জন। প্রতিদিনই বাড়ছে এই সংখ্যা। এক সপ্তাহের ব্যবধানে 5% থেকে আক্রান্তের হার বেড়ে দাঁড়িয়েছে 14%। এদিকে সচেতনতা সৃষ্টি করতে গণপরিবহন সহ নগরীর বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ করছে পুলিশ। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। প্রতিদিনই চট্টগ্রামে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। চট্টগ্রাম মেডিকেলের ফ্লু কর্নার, জরুরি বিভাগ ও নমুনা সংগ্রহ সহ সবখানে ভিড়। শ্বাসকষ্ট, সর্দি, জ্বর, কাশি ও বুক ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে আসছেন তারা। শ্বাসকষ্ট 21 তারিখে আসছে, ভুক্তি যে এখনো ডাক্তার ভালো মতো আমি দেখাতে পাইনি। আমাকে বলতেছে কালকে আসার জন্য, এই সমস্যা, কিন্তু রোগী এখানে ভর্তি আছে। চট্টগ্রাম মেডিকেলে 10টি আইসিইউতে করোনা রোগী আছেন 7 জন, আর 100 শয্যার ধারণ ক্ষমতার কোভিড ওয়ার্ডে রোগী আছেন 107 জন। চাপ বাড়াই আরও 100 শয্যা তৈরি করা হচ্ছে। 180টা বেডের জন্য আমরা প্রস্তুত আছি, বাট তারপরেও আমার এই মুহূর্তে যদিও 106টা পেশেন্ট আছে, আমি 200 মতো পেশেন্ট আমি
নিতে পারবো, কোনো সমস্যা হবে না, এই প্রিপেয়ারনেস আমাদের আছে। এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে পুলিশের পক্ষ থেকে সচেতনতা সৃষ্টির পাশাপাশি বিতরণ করা হয়েছে কয়েক লাখ মাস্ক। এরপরও সাধারণ মানুষ করোনা নিয়ে সচেতন না হওয়ায় ঊর্ধ্বমুখী হচ্ছে সংক্রমণের হার। এ নিয়ে পুলিশ প্রশাসনও কিছুটা ক্ষুব্ধ। মাস্ক ছাড়া কোনো যাত্রী গণপরিবহনে না তুলতে চালক এবং হেল্পারদের নির্দেশনা দেওয়া হয়েছে। মাস্ক পরতেছি, এখন ওই গাড়ি চালাইছি তো অরানো গেছি, এই জন্য একটু হাতে ক্ষমায় রাখছি আর কি। প্রকৃত হাওয়াগুলো নেওয়ার জন্য আবার মাস্কটা খুলে আবার কিছুক্ষণ পর আবার লাগে। মাস্ক আছে এনে ওই মালদ্বীপের সময় খুলে রাখি। আমাদের আসল উদ্দেশ্য জনগণকে সচেতন করা। এই মানুষ যদি সচেতন না হয় আমাদের এই চেষ্টা কিন্তু ব্যর্থ হবে। এগুলো জনগণের বুঝতে হবে। চট্টগ্রামে 24 ঘন্টায় 269 জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত আক্রান্ত 38,042 জন, মৃত্যু 384 জন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দক্ষিণ এশিয়ার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করলে এই অঞ্চল বিশ্বের বুকে সমৃদ্ধ হয়ে উঠবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তিপূর্ণ আঞ্চলিক পরিবেশ তৈরিতে সবার সহযোগিতা প্রয়োজন। বুধবার বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর 8ম দিনের অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন। সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্ব তার অনুপ্রেরণা। বিস্তারিত দেবাশিস রায়ের রিপোর্টে। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত 10 দিনের অনুষ্ঠানমালার 8ম দিনে যোগ দিয়েছিলেন বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। সমবেত কণ্ঠে পরিবেশিত জাতীয় সঙ্গীতে শুরু হয় অনুষ্ঠানের আলোচনা পর্ব। এতে উঠে আসে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, সে সময়ে বিভিন্ন দেশের ভূমিকা ও সর্বোপরি জাতির পিতার নেতৃত্ব। মহামারীর বাস্তবতায় সরাসরি যোগ দিতে না পারলেও ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং পোপ ফ্রান্সিস। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা ছিল তাঁদের বক্তব্যে। ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক ছাত্র ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশকে তিনি দ্বিতীয় বাড়ি হিসেবে বিবেচনা করেন। Prime Minister Sheikh Hasina is an inspiring leader, a mother-like figure for me. যতদিন রবে পদ্মা, যমুনা, গৌরী, মেঘনা, বহমান, ততদিন রবে কৃতি তোমার শেখ মুজিবুর রহমান। সভাপতির বক্তব্যে সরকার প্রধান শেখ হাসিনা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী সময়ে ভুটানের সহযোগিতার কথা উল্লেখ করেন। আরও বলেন, সব দেশ এক হয়ে কাজ করলে দক্ষিণ এশিয়ার চেহারা বদলে দেয়া সম্ভব। আমাদের এই অঞ্চলের মানুষের রয়েছে অসম্ভব প্রাণ শক্তি, উদ্ভাবন ক্ষমতা। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রাপ্ত সম্পদকে কাজে লাগিয়ে আমরা সহজেই দক্ষিণ এশিয়ার মানুষের ভাগ্যোন্নয়ন ঘটাতে পারি। আমরা যদি আমাদের জনগণের ভাগ্যোন্নয়নের জন্য সম্মিলিতভাবে কাজ করি, তাহলে অবশ্যই দক্ষিণ এশিয়া বিশ্বের মধ্যে অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। এর আগে বাংলাদেশ ভুটান কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন অতিথি সরকার প্রধান ডাক্তার লোটে শেরিং। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যেসব সরকার ও রাষ্ট্রপ্রধান সরাসরি অংশ নিতে পারেননি, মহামারীর বাস্তবতায় তারাও অংশ নিয়েছিলেন এই অনুষ্ঠানে ভিডিও বার্তায়। প্রত্যেকেই এই অনুষ্ঠানে যুক্ত হয়ে বলেছেন, বঙ্গবন্ধুর চিন্তা, চেতনা ও দর্শন আগামী দিনে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ পৌঁছবে সমৃদ্ধির কাতারে। দেবাশিস রায়, সময় সংবাদ, জাতীয় প্যারেড গ্রাউন্ড, ঢাকা। ভুটানের বিদ্যুৎ খাতে বাংলাদেশকে সরাসরি বিনিয়োগের প্রস্তাব দিয়েছে দেশটির সফররত প্রধানমন্ত্রী লোটে শেরিং। দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে যোগাযোগ, শিক্ষা সহ বেশ কিছু ইস্যুতে আলোচনা হয়েছে। বুধবার দুপুরে ভুটানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, নরেন্দ্র মোদীর সফরে তিস্তা ইস্যুতে বাংলাদেশের পক্ষ থেকে চাপ প্রয়োগ অব্যাহত রাখবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রতিবেশী দেশ ভুটান সবার আগে স্বীকৃতি জানিয়েছিল। 1971-এ যে বন্ধুত্ব স্থাপন হয়েছিল দুই দেশের মধ্যে, পরবর্তী 50 বছরে তা আরও মজবুত হয়েছে। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বাংলাদেশকে ভুটানের বিদ্যুৎ খাতে সরাসরি বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী। এছাড়া ভারতের চিলাহাটি হলদিবাড়ি রুট ব্যবহার করে ভুটানের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপন নিয়ে সম্মত হয়েছেন দুই সরকার প্রধান। জলবিদ্যুৎ ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী একযোগে কাজ করার বিষয়ে
একমত হয়েছেন। ভারতের চিলাহাটি হলদিবাড়ি ট্রেন সংযোগের মাধ্যমে বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রেন যোগাযোগ স্থাপনের বিষয়টি খতিয়ে দেখার বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী সম্মত হয়েছেন। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরে ঠিক 2 দিন আগে পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারতের অভ্যন্তরীণ সমস্যার কারণেই তিস্তা চুক্তি হচ্ছে না। দুই দেশই ঐক্যমত যে এই তিস্তার এগ্রিমেন্ট হবে, কিন্তু এখন তাদের অভ্যন্তরীণ কারণে আমরা এখনো সেটা বাস্তবায়ন হয়নি। তবে আমরা তাদের প্রেসারে রেখেছি। মোদির সফরে বাংলাদেশ ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বলেও জানান তিনি। 27 তারিখে সাক্ষাৎ। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। তিস্তা সমস্যা সমাধানে দ্রুত চীনের প্রস্তাবিত সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছে তিস্তাপাড়ের মানুষ। এমন দাবিতে তিস্তা নদীর ঘাট বন্দর ও নদীপাড়ের হাটবাজারে 10 মিনিটের স্তব্ধ কর্মসূচি পালন করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। উত্তরাঞ্চলের মানুষকে বাঁচাতে এ পরিকল্পনা বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। 50 বছর পরও তিস্তা চুক্তির বাস্তবায়নে সম্মত হয়নি উজানের প্রতিবেশী ভারত। সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসছেন 26 মার্চ, কিন্তু তার সফরে তিস্তা চুক্তি নিয়ে কোনো আশার আলো দেখতে পাচ্ছে না উত্তরের তিস্তার উপর নির্ভরশীল কোটি মানুষ। এ অবস্থায় বিকল্প হিসেবে প্রধানমন্ত্রীর মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন চান তারা। এ লক্ষ্যে তিস্তা নদীর ঘাট বন্দর ও নদীপাড়ের হাট বাজারে বুধবার 10 মিনিটের স্তব্ধ কর্মসূচি পালন করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। আমরা পানি না পাওয়াতে আমাদের আজকে তিস্তা নদীর দুই পাশে ক্ষতি হচ্ছে। আমাদের তিস্তা খনন চাই, আমরা তিস্তা কন্ট্রোল চাই। নরেন্দ্র মোদী আসতেছে, পানি চুক্তি হোক, আমরা ভারতের কাছ থেকে পানি চাই, পানি আমাদের প্রধান দাবি। তিস্তা খনন করে দুধারে উঁচু করে বাদ দিলে, গভীর করলে নব্যতা ফিরে আসবে। বাস্তবতার নিরিখে চীন তিস্তা নদী নিয়ে 8,000 কোটি টাকার নতুন যে পরিকল্পনা দিয়েছে তার বাস্তবায়ন ছাড়া উত্তরাঞ্চলের মানুষকে রক্ষার বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। তিস্তাকে বাঁচিয়ে রাখার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক দুই পদক্ষেপই আমাদের জন্য জরুরি। সেজন্য মনে করি তিস্তা যে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে তারও যেমন দ্রুত বাস্তবায়ন চাই, একই সঙ্গে তিস্তা পানি বন্টন চুক্তিও সই হওয়া চাই। একই দাবিতে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় পালিত হয় 10 মিনিটের নীরব থাকার এই কর্মসূচি। রতন সরকার, সময় সংবাদ, মহিপুরঘাট, রংপুর। ঢাকায় মেট্রো রেলের পর এবার চালু হতে যাচ্ছে বিদেশের আদলে পাতাল রেল। মাটির নিচেই থাকবে আধুনিক স্টেশন, প্রতিটি স্টেশনে ট্রেন থামবে 3 সেকেন্ড। 11টি লাইনে চলবে রেল। এর মধ্যে 2030 সালের মধ্যে 4টি লাইনের কাজ শেষ করতে চায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, যার মধ্যে প্রথম 4টি রুট ঝিলমিল আবাসিক এলাকা থেকে টঙ্গী, সিদ্ধিরগঞ্জ থেকে কামরাঙ্গীরচর, উত্তরা থেকে নারায়ণগঞ্জ, গাবতলী থেকে মাস্তুল, যার 92 কিলোমিটার কাজ শেষ করতে চায় 2030 সালের মধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বুধবার রাজধানীর একটি হোটেলে এসব সড়কের সম্ভাব্যতা যাচাই কাজের সাথে যুক্ত বিদেশি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের নিয়ে সেমিনারে এই প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। 2070 সাল পর্যন্ত এই লাইনগুলো বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে 30 সালের মধ্যে 4টা, 40 সালের মধ্যে আরও 4টা প্রায়োরিটি সেট করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন যেটা ঝিলমিল থেকে সদরঘাট গুলিস্তান হয়ে আপনার টঙ্গী যাবে, সে ও লাইন, সেটা অতি সত্বর ডিটেইল ডিজাইনের করে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে 40 লাখ মানুষের যাতায়াতের মাধ্যম হবে পাতাল রেল, আর ঘন্টায় 60,000 মানুষ এই রেল ব্যবহার করবে। সাবওয়ে নির্মাণের ফলে ঢাকা শহরের প্রায় 80 লাখ কর্মজীবী মানুষের প্রায় 40 লাখ মানুষ মাটির নিচে স্থানান্তর হবে এবং মাটির উপরিভাগে যানজট ও জনজট মুক্ত থাকবে। অনুষ্ঠানে জানানো হয়, পাতাল রেল নির্মাণের সময় রাজধানীতে চলমান উড়াল সড়ক এবং মেট্রো রেল নির্মাণের কাজ যেন বাধাগ্রস্ত না হয়, সেজন্য সমন্বয় করবে সেতু কর্তৃপক্ষ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আর বিদেশি টাকায় নয়, উন্নয়ন প্রকল্পে সরকার এখন খরচ করবে নিজেদের টাকা। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এমন মন্তব্য করে অর্থনীতি আহম মোস্তফা কামালের দাবি, প্রকল্পে বিদেশি অর্থ নিলেই বেড়ে যায় ব্যয়, ওঠে নানা প্রশ্ন। আগে আমরা বিদেশি অর্থায়ন করবো বলেছিলাম, আমরা বিদেশি আমাদের সাথে থাকবে জয়েন্ট ভেঞ্চারে,
কিন্তু এখন বিদেশিরা থাকলে আমাদের প্রজেক্ট কস্ট আমাদের জানি বেড়ে যাচ্ছে অনেক। এই জন্য আমরা সরকারি অর্থে আমরা নিজেরাই চেষ্টা করব, যেহেতু আল্লাহর রহমতে আমাদের কাছে অর্থ আছে, আমরা নিজেরা এগুলা নিজের টাকায় করব এবং সেইভাবে আমরা জানেন আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকেও একটা পার্টিকুলার অ্যামাউন্ট আমরা এখানে ব্যয় করব। আগামী 27শে মার্চ মতুয়া সম্প্রদায়ভুক্ত হিন্দুদের পবিত্র তীর্থস্থান কাশিয়ানীর ঠাকুরবাড়িতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠাকুরবাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ নানা কাজের শেষের পথে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এ সফরে নরেন্দ্র মোদীর টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ পরিদর্শন করবেন। গোপালগঞ্জ থেকে SM আমির হামজার তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ওরাকান্দি ঠাকুরবাড়িতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে সাজ রব। প্রথমে তিনি হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেবেন। ঠাকুরবাড়ির সদস্যদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বাড়ির সামনের মাঠে মতুয়া সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। তাকে স্বাগত জানাতে ঠাকুরবাড়ির লোকজন সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। এর আগে যত রাষ্ট্রপ্রধান আসছেন সবার থেকে মোদিজি অন্যতম। উনি আসবেন, এজন্য আমরা খুবই গর্বিত। আমরা মতুয়াদের পক্ষ থেকে খুবই খুশি। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সিদাম ওরাকান্দি ঠাকুরবাড়িতে ওনার শ্রীপদ পদধূলি দিচ্ছেন, এটা আমাদের জন্য খুবই সুখবর। বাংলাদেশে মতুয়া মহাসংঘের সভাপতি সীমা দেবী ঠাকুর জানান, নরেন্দ্র মোদী ঠাকুরবাড়িতে আসছেন এটা সব মতুয়াদের কাছে গর্বের বিষয়। তাকে হিন্দু ধর্মমতে উলুধ্বনি, শঙ্খ, ঢাক ও কাঁসা বাজিয়ে স্বাগত জানানো হবে। বরণকুলা, ধান, দুর্বা, ধূপ, দ্বীপ, পুষ্প ছড়ায় তারে আমরা বরণ করব। ঢাক, হরির নাম মতুয়ারা তারে বরণ করে আনবো আমরা সবাই মিলে। মতুয়ারা হলো তথাকথিত নিম্নবর্ণীয় হিন্দুদের একটি শাখা সম্প্রদায়। তারা 19 শতকের ধর্মগুরু হরিচাঁদ ঠাকুর ও তার ছেলে গুরুচাঁদ ঠাকুরের প্রবর্তিত মতবাদের অনুসারী। ওরাকান্দি গ্রামের ঠাকুরবাড়ি বিশ্বময় ছড়িয়ে থাকা কোটি কোটি মতুয়ার কাছে এক পবিত্র পুণ্যভূমি। সময় সংবাদ, গোপালগঞ্জ। এদিকে পশ্চিমবঙ্গের খ্যাতনামা গায়ক ও তৃণমূলের সমর্থক কবির সুমন বলেছেন, বিধানসভা নির্বাচন সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে মতুয়াদের মন্দির পরিদর্শনে যাচ্ছেন। ফেসবুক লাইভে তিনি এই মন্তব্য করেন। যখন পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে সেই সময় একটি বিশেষ ধর্ম সম্প্রদায়ের দেবালয়ে গিয়ে পুজো দেবার জন্য, এই ধর্ম সম্প্রদায় কিন্তু এখানেও থাকেন। আমি এখন পর্যন্ত কোনো কাগজে দেখিনি যে তিনি হঠাৎ বিশেষ কোন দেবালয়ে চলে গেলেন, গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। পলিটিক্স একটা অদ্ভুত খেলা। ফ্রান্সে করোনা মোকাবিলায় লকডাউন করা এলাকায় স্বাস্থ্যবিধি মানার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সাপ্তাহিক ছুটির দিনেও টিকা কার্যক্রম চলবে বলেও জানান তিনি। প্যারিস থেকে লুৎফর রহমান বাবুর রিপোর্ট। ফ্রান্সে প্রথম ধাপে আইসিইউতে ইল-দ্য-ফ্রান্সে রোগী ভর্তির তুলনায় এখনকার ধাপে এসে আইসিইউতে রোগী ভর্তি অনেক বেশি বেড়েছে। সেই সাথে আক্রান্তের সংখ্যা সপ্তাহের কোনো দিন কিছুটা কমলেও কখনো কখনো তা দ্বিগুণের বেশি হচ্ছে। এমন অবস্থায় মাসব্যাপী 16টি ডিপার্টমেন্টে লকডাউনের চতুর্থ দিন অতিবাহিত হচ্ছে। এদিকে এখন থেকে সপ্তাহের ছুটির দিনও ভ্যাকসিনেশন কার্যক্রম চলবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। একই সাথে তিনি 16টি ডিপার্টমেন্টে লকডাউন চলাকালীন সময়ে মানুষকে স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সুরক্ষা মানার জন্য আহ্বান জানিয়েছেন। Pour que toutes les personnes qui parfois se sont découragées, n'ont pas réussi à avoir les rendez-vous. এবারে লকডাউনে কোনো আমাদের 10 কিলোমিটারের মধ্যে কোনো অ্যাটাস্টেশনের প্রয়োজন নেই। লকডাউন আরোপ করা হলেও খুব কড়াকড়ি আমার চোখে পড়ছে না। কেউ স্বাস্থ্যবিধি মানছেন, আবার কেউ বা মানছেন না। তবে আমাদের সবারই উচিত স্বাস্থ্যবিধি মানা। আবহাওয়া কিছুটা ভালো হলে অনেকেই লেকের পার্ক কিংবা পার্কগুলোতে ঘুরছেন, একসাথে জড়ো হচ্ছেন। সেখানে অনেকেই স্বাস্থ্যবিধি কিংবা স্বাস্থ্য সুরক্ষা মানলেও অনেকেই তা মানছেন না। তবে সরকারের তরফ থেকে সবাইকে স্বাস্থ্যবিধি মানার জন্য আহ্বান জানানো হয়েছে। বাবু, সময় সংবাদ, প্যারিস। কুয়েতে করোনা মোকাবিলায় 23শে মার্চ থেকে 11 ঘন্টার কারফিউ জারি থাকছে। সরকারের নতুন সিদ্ধান্তে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা সবার। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট।
কুয়েতে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গেল 7 মার্চ থেকে মাসব্যাপী বিকেল 5টা থেকে ভোর 5টা পর্যন্ত 12 ঘন্টার কারফিউ দেওয়া হয়। সরকারের এই পদক্ষেপের কারণে অফিস ফেরত কর্মজীবী মানুষদের রাস্তায় যানজটের শিকার হতে হয়। তাই এবার নিয়মে পরিবর্তন এসেছে। কারফিউ 1 ঘন্টা পিছিয়ে করা হয়েছে সন্ধ্যা 6টা থেকে। সরকারের সময়োপযোগী সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে চললে কোভিড ঝুঁকি এড়ানো সম্ভব। 1 ঘন্টা কারফিউ কমিয়েছেন, আমরা কুয়েত সরকারকে ধন্যবাদ জানাই। ব্যবসা বাণিজ্য করি আমরা যারা, তাদের জন্য অনেকটা সুবিধা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে কারফিউ টাইম মেনে কারফিউর সময়কালীন কেউ বাইরে ঘোরাঘুরি করবেন না। সারা বিশ্বের মতো কুয়েতেও করোনা প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে। এতে শঙ্কার মধ্যে রয়েছেন প্রবাসী বাঙালিরা। সময় সংবাদ, কুয়েত। পর্তুগালের ভেনিস বা রোমান্টিক শহর হিসেবে খ্যাত পশ্চিম উপকূলীয় শহর আভেইরো শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, সামুদ্রিক খাবারের স্বাদ নিতেও বিভিন্ন দেশের পর্যটকের গন্তব্য এই শহর। আভেইরো ঘুরে এসে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। দৃষ্টিনন্দন লেকের সমারোহে প্রায় 200 বর্গ কিলোমিটার আয়তনের পুরো আভেইরো শহরটি যেন প্রাকৃতিক সৌন্দর্যের আধার। জলপথের বিস্তৃতি আর রং বেরঙের নৌকার এই শহরটি পর্তুগালের ভেনিস নামেও পরিচিত। বছরের একটা লম্বা সময় নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকায় আটলান্টিক তীরবর্তী আভেইরোর নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে বছর জুড়েই থাকে পর্যটকদের পদচারণা। আর তাই তো রাজধানী লিসবনের বাইরে এখানেও ব্যবসা গেড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সমুদ্র উপকূল বেষ্টিত একটা শহর, এই জন্য এখানে প্রচুর ট্যুরিস্ট আসেন। সামারের 4 মাস এখানকার ওয়েদার সবসময় একই রকম থাকে, না শীত না গরম। এই কারণে ট্যুরিস্টরা এই জায়গাটা খুব বেশি পছন্দ করে। পর্তুগালের এভরা যে শহরটি অত্যন্ত সুন্দর। এখানে পরিকল্পিতভাবে লেক দ্বারা যে বেষ্টনী করা হয়েছে সেটা আপনারা না আসলে, আমি একজন পর্যটক হিসাবে এসে দেখলাম যে ইটালির ভেনিস শহরের মতো। আঞ্চলিক শহর বিবেচনায় জেলা শহর কোইম্ব্রার পরেই সবচেয়ে বেশি মানুষের বসবাস আভেইরোয়। শহরটি এবং এর আশেপাশের এলাকায় বসবাস করেন 1,20,000 মানুষ। পর্তুগালের ভেনিস খ্যাত আভেইরো শহরের পরতে পরতে রয়েছে ইতিহাস ঐতিহ্যের ছোঁয়া। আছে ঐতিহাসিক জাদুঘর, ক্যাথেড্রাল সহ নানা আধুনিক স্থাপনাও যা নজর কাড়বে যে কারোরই। এছাড়া সামুদ্রিক বিভিন্ন খাবারের পাশাপাশি পর্তুগালের ঐতিহ্যবাহী বিভিন্ন মুখরোচক খাবারের স্বাদ দিতে যে কারোরই গন্তব্য হতে পারে আভেইরো। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, আভেইরো, পর্তুগাল। সাকিবের পর এবার ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বোমা ফাটালেন মাশরাফি। বললেন 2017 সালে বোর্ডের চাপে টি-20 অধিনায়কত্ব ছেড়েছেন তিনি। শুধু তাই নয়, 2019 বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নাকি ক্রিকেট বোর্ডের কয়েকজন কর্মকর্তা গণমাধ্যমে মিথ্যাচার করেছেন। এতে মাশরাফি যেমন অসম্মান হয়েছেন, ঠিক তেমনি তার পরিবারও হেয় হয়েছেন বলেও সময় সংবাদকে জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বিস্তারিত হুমায়ুন কবির রোজের নেয়া সাক্ষাৎকারে। পত্রপত্রিকায় দেখতে পাই যে 2 কোটি টাকা খরচ করে হঠাৎ করে একদিন যে মাশরাফির জন্য অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। তো প্রথম কোয়েশ্চেন আমার মাথায় এসেছে যে যে অ্যারেঞ্জমেন্টটা করা হচ্ছে এটা আমার পত্রিকায় পড়ছি, তার মানে নিশ্চয়ই এটা সত্য না। আমি তো আমাকে পজিটিভ ভাবতে হবে, এটা সত্য না। তাহলে পরে আমাকে পাপন ভাই একদিন ফোন দেয়, বলে তুমি বিসিবিতে আসো। তখন আমাকে পাপন ভাই বলে, যাই হোক, আমাকে যখন অফিসিয়ালি পাপন ভাই প্রথম বলে তখন আমি পাপন ভাইকে অফিসিয়ালি আমার সাথে আলোচনা হয়। তখন আমি অফিসিয়ালি পাপন ভাইকে বলি যে পাপন ভাই আমি বিপিএলটা খেলতে চাই, বিপিএল খেলার পরে আমি আপনার সাথে বসে একটা সিদ্ধান্ত নেব। এবং পাপন ভাই কিন্তু সরাসরি আমাকে অ্যাগ্রি করে, আর কোনো কথা বলেন, ইটস ইওর কল, তুমি বিপিএল পর্যন্ত খেলো, এর পর্যন্ত কোনো ওয়ানডেও নাই, সো তুমি খেলো, এরপরে তো জিম্বাবুয়ে অথবা আবার আসছে, তারপরে দেখা যাবে, ঠিক আছে। তো জিম্বাবুয়ে যখন আসলো তখন আমার সাথে সংসদে পাপন ভাইয়ের দেখা হলো। তো পাপন ভাই বললো যে কী করবো, আমি বললাম ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিচ্ছি। বললো ওকে ফাইন, ঠিক আছে, তুমি খেলো, তুমি এখন খেলতে যাচ্ছ, খেলো। তো তখন আমি যেদিন লাস্ট ম্যাচে আমি অ্যানাউন্সমেন্টে যাব, তখন আমি পাপন ভাইকে ফোন করি, পাপন ভাই আমি আজকে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি। তখন পাপন ভাই বলে ঠিক আছে। তারপরে আরেকবার যখন রিকনফার্ম করি তখন বলছে তুমি পাকিস্তানে যে লাস্ট ম্যাচটা করে তারপরে ছাড়ো। তো আমি বললাম যে না পাপন ভাই, পাকিস্তানে যে আমি করবো না, আমি ক্যাপ্টেন্সি দেশের মাটিতেই ছেড়ে দিই। তো উনি বললো তাহলে ঠিক আছে। যখন আমি দেখেছি যে আপনারা বলছেন যে মাশরাফির সাথে বাদ দেওয়ার আগে আমার কথা হচ্ছে, যখন দেখেছি যে আপনি বলছেন যে আমি ফিটনেসের কারণে বাদ গিয়েছি, তো আপনি এটা বলেন আমি মাশরাফিকে রাখতে পারছি না বলে বাদ দিয়েছি, হুইচ ইজ লজিক্যাল। কিন্তু এটা লজিক্যাল না যে আপনি আমাকে এরকমভাবে ডিসরেসপেক্ট করবেন।
মানুষের সামনে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ক্রিকেটের ভক্ত আছে, আমার পক্ষেও কেউ আছে, বিপক্ষেও কেউ আছে, আমারও তো একটা পরিবার আছে। তো আপনি সবার সামনে আমাকে ছোট করছেন যে আমি ফিটনেসে পাশ করলাম, আমি কোনোদিন ফিটনেসে ফেল করিনি। আপনি বলছেন যে আমাকে জানানো হচ্ছে, আপনি আমাকে কিছু জানাননি। রাদার দেন আপনি আমাকে বলেন যে মাশরাফি তো একটা কোথাও মিডিয়ায় স্টেটমেন্ট দিইনি তখনও পর্যন্ত, সো আপনার মাথা ব্যথার কোনো কারণই হয়নি। তো আপনি কেন নিজেই এই জিনিসটা টেনে আনলেন? আপনি বলতে পারতেন যে দেখেন, যেটা প্রথমেই প্রতিষ্ঠিত করতে চেয়েছেন যে 2023 ওয়ার্ল্ড কাপে আমরা বিগার পিকচারে মাশরাফিকে দেখছি না, সো ইন দ্যাট কেস মাশরাফিকে আমরা রাখতে পারিনি। কেউ কোনো কোশ্চেন করতো বা করেছেও? করিনি। কোশ্চেন আসছে তখন যখন ফিটনেস নিয়ে, তখন আবার মাশরাফি ফ্রন্টে আসলো। মাশরাফি তো ব্যাকফুটে চলেই গেছিলো, আবার ফ্রন্টে আনার দরকার কি? তো এটা তো আমি কথা বলিনি, এটা মিডিয়ায় তো আমি এসে কথা বলিনি, আপনারাই বলেছেন। আর আপনি যখন এত মানুষের সামনে, এত দর্শকের সামনে, আমার ফ্যামিলির সামনে আমাকে ছোট করছেন, আমার দিনের পর দিন শ্রমকে যখন আপনি ছোট করে দেখছেন, তখন তো আমার ভাই গায়ে লাগবেই। এটা তো খুবই স্বাভাবিক, আমার খারাপ লাগবে না? আমি তো আপনার সহানুভূতি নিয়ে ক্রিকেট খেলিনি, আমি তো প্রত্যেকটা প্র্যাকটিস সেশনে উপস্থিত থেকেছি। আমার বাসায় কি সুস্থ আছে না অসুস্থ আছে আমি দেখিনি। এখন আমার ক্ষেত্রে ঘটেছে, ঠিক আছে, আমি হয়তো বা অ্যাকসেপ্ট করলাম, কিন্তু বলবো আমি, কারণ অন্য ক্ষেত্রে হয়তো বা আশা করি হবে না, বা অন্য কেউ হয়তো বা যেমন আমাকে জিম্বাবুয়ে সিরিজে ডেকেছিল ওরকম হয়তো বা অ্যাকসেপ্ট করে নিবে। আমি জিম্বাবুয়ে সিরিজে যেটা বলেছি ওনারাও তো সেটা অ্যাকসেপ্ট করেছে। তো যখন দুই পক্ষই অ্যাকসেপ্ট করাকরি হয়েছে, তখন তো তৃতীয়বার প্রস্তাবের একটা বিষয় থেকে যায়, তাই না? তো সেই প্রস্তাব তো আসেনি। তারপরে তো হচ্ছে মানে হজবরলা মিলায় একটা কিছু বলা বলি হলো। আমি বাদ পড়াতে আমার আফসোস নাই, এই জন্য নাই কারণ এই খেলাটা তো আমি অনেক দিন ধরেই খেলেছি, আর একদিন না একদিন শেষ হতো। খারাপটা লেগেছে, কষ্টটা লেগেছে যে আপনি তারপরে যে কথাগুলো বলছেন, এটা আমি মনে করি না যে আমি ওনাদের জায়গায় থাকলে এভাবে বলতাম। আপনি ফর্মে ছিলেন এবং বাংলাদেশের টি-20-তে ভালো করছিল, আপনি কলম্বোতে হঠাৎ করে বলে ফেললেন যে আসলে আমি আর খেলছি না, এটাই আমার শেষ ম্যাচ। আসলে ওই গল্পটা একটু যদি আমাদের ক্লিয়ার করতেন আর কি। ওটা আসলে এত কম সময় অত বড় করে বলা যাবে না, তবে আমি শ্রীলঙ্কার মাটিতে পা রেখে হোটেলে চেক ইন করার আগেই বুঝতে পেরেছি আমার সাথে কথা বলা হয়েছে, কিন্তু আমি তখন বুঝতে পারিনি যে আমাকে রিটায়ারমেন্টের জন্য কথা বলা হচ্ছে, বা আমি বুঝতে পারছি কোনো একটা প্রবলেম আমার সাথে আলাপ করেছিল যে তোমার নাম বলবো না, তো তোমার বোর্ডের কেউ না, অবশ্যই বোর্ডের, তখন বিসিবির তো সবাই, ক্রিকেট বোর্ডের সবাই তখন শ্রীলঙ্কায়। আপনি কি ছিলেন ওই সিরিজে? হ্যাঁ। তো আপনি দেখেননি যে সব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কে ছিল না ওই সিরিজে? ম্যাক্সিমাম মানুষজনই ক্রিকেট বোর্ডের তখন শ্রীলঙ্কায় ছিল। তো তখন প্রবলেমটা হচ্ছে কি, খোলামেলা কেউ কথা বলতে পারে না। আমার সাথে কথা হয়, তখন আমাকে বলেছিল যে তোমার কি মতামত। যখন আমার কাছে মতামত শুনতে চাওয়া হয়েছে, তখন আমি ক্লিয়ার হয়েছে যে ওনারা কি চাচ্ছে। মানে আমিও প্রস্তুত ছিলাম না, মানে হঠাৎ করে আসছে তো হয়তো বা আমার জন্য আরও সুবিধা হতো যে আমি খালি এইটুক কথা শুনতে চেয়েছিলাম যে আমি যখন শ্রীলঙ্কা মানে বাংলাদেশ থেকে ফ্লাই করলাম, তার আগে আমার সাথে মিটিং হয়েছে টিম নিয়ে। তো আপনারা যখন গেলেন তখন যদি আমাকে জানাতেন, তো অ্যাটলিস্ট আমি 20টা দিন সময় পেতাম, কারণ টেস্ট সিরিজ শেষ হতে 20টা দিন আমি আমার প্রিপারেশন, মেন্টাল প্রিপারেশন সব কিছু নেওয়ার সময় পেতাম। তো আমাকে যখন সময় দেওয়া হয়নি, আমি আসলে আমাকে নিজেকেও সময় দিই। কিন্তু সবাই বলে তো চান্ডিকা হাতুড়ি সিং এর কাজটা করে না, অবশ্যই কোচের ভূমিকা তো থাকতেই হবে, কিন্তু আমি তো এটাই কোনো ভুল কিছু দেখি না। একজন কোচের রিকোয়ারমেন্ট থাকতেই পারে, ভুল কিছু দেখি না, আমি প্রক্রিয়াটার কথা বলছি। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা সংক্রমণ বাড়লেও বেপরোয়া সাধারণ মানুষ ভ্রমণেই ডেকে এনেছে সর্বনাশ। বুধবার 25 জনের মৃত্যু, শনাক্ত 3500-এর বেশি। এবং শান্তিপূর্ণ আঞ্চলিক পরিবেশ তৈরিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিস্তা ইস্যুতে দিল্লিকে চাপে রেখেছে ঢাকা। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।